সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। দেখো, এই প্রশ্নপত্রের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8টা প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বরে দাগে অজস্র চুলের চুমা অবিরত কোথায় ঝরে পড়ে? হিজলে, কাঁঠালে, আমে, হিজলে, কাঁঠালে, তালে, হিজলে, কাঁঠালে, জামে, না আমে, জামে, কাঁঠালে। সঠিক উত্তর অপশন গয়েরটা হবে হিজলে, কাঁঠালে, জামে। ওকে। 2 নম্বর কার দুরন্ত পিপাসা ফুরোয় না? দুষ্টু ছেলেটির, শান্ত ছেলেটির, দস্যি ছেলেটির, না একগুঁয়ে ছেলেটির? তো এখানে সঠিক উত্তর হচ্ছে একগুঁয়ে ছেলেটির, এটা হবে সঠিক উত্তর। 3 নম্বর হচ্ছে শঙ্কর দর্শনের আলোচনা ভাষা হওয়া উচিত সাধু ভাষা, সংস্কৃত, শব্দবহুল বাংলা, এরপর হচ্ছে চলিত ভাষা, আর হচ্ছে ওজন গুণ সমৃদ্ধ ভাষা। সঠিক উত্তর আমাদের অপশন খ হবে। ওকে, সংস্কৃত শব্দবহুল ভাষা। এরপর 4 নম্বর দাগে স্বামীজি কাকে মা বা ধীরামাতা রূপে সম্বোধন করতেন? মিস জোসেফাইন, ম্যাকলাউড, সারাবুল, মিসেস সেভিয়ার, মিস মুলার। সঠিক উত্তর অপশন খ হবে সারাবুলকে। ঠিক আছে। এরপর 5 নম্বর একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরের কাপড় হাতে করিয়া আনিয়াছিল। এখানে কুঞ্জদার বলতে বোঝানো হয়েছে কুঞ্জদার শাড়ি, কুঞ্জবাবুর শাড়ি, কুঞ্জ নামক তাঁতির তৈরি শাড়ি, শান্তিপুরের কলকা করা অথবা নকশাদার শাড়ি। সঠিক উত্তর অপশন ঘয়টা হবে শান্তিপুরের কলকা করা অথবা নকশাদার শাড়ি। ওকে। এবার দেখো 6 নম্বর দাগে এই দুই বিদেশি বস্তুর ন্যায় এই পদটি হলো দ্রত্ববাচক সর্বনাম, সমীপ্যবাচক সর্বনাম, পুরুষবাচক সর্বনাম, না সাকল্যবাচক সর্বনাম? ওকে, তো এখানে এই পদটি হচ্ছে একটি সমীপ্যবাচক সর্বনাম। 7 নম্বর ঝাঁটা শব্দটি হলো তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ, না বিদেশি শব্দ? তো ঝাঁটা এখানে একটি দেশি শব্দ। 8 নম্বর মিশ্র বা সংকর শব্দের উদাহরণ দাও। আলকাতরা, কিন্ডারগার্ডেন, বনস্পতি, ধনদৌলত। তো মিশ্র শব্দ হচ্ছে ধনদৌলত, অপশন ঘয়েরটা। পরের প্রশ্ন 2 নম্বর দাগে কম বেশি 15 শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ঠিক আছে, এবং 7টা প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মানে 1 নম্বর করে। 2-1 প্রশ্ন ফুরোয় না তার কিছুই ফুরোয় না, কি ফুরোয় না? উত্তর লিখবে মাতৃভূমির প্রতি টান ও ভালোবাসা ফুরোয় না। 2 নম্বর স্কুল কলেজ থেকে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না কেন? উত্তর হচ্ছে কারণ বাংলায় এখনও সংস্কৃত শব্দের প্রয়োজন আছে। 3 নম্বর তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে, কাকে কেন দাঁড়াতে হবে? উত্তর লিখবে দয়ালু ব্যক্তিকে তার দেওয়ার পয়সাটাকে যাচাই করার জন্য দাঁড়াতে হবে। 4 নম্বর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, কেন এই প্রয়োজন? উত্তর হচ্ছে ভারতের নারীদের কল্যাণের জন্য একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। ওকে, প্রয়োজন। 5 নম্বর ম্যালিফাউল পাখিরা তাদের বাসায় কত ডিগ্রি তাপমাত্রা বজায় রাখে? উত্তর হচ্ছে ম্যালিফাউল পাখিরা তাদের বাসায় 78 ডিগ্রি তাপমাত্রা বজায় রাখে। 6 নম্বর অর্ধ তৎসম শব্দকে ভগ্ন তৎসম শব্দ বলা হয় কেন? অর্ধ তৎসম শব্দের মূল উচ্চারণ সরে গেছে বলে এদের ভগ্ন তৎসম শব্দ বলা হয়। 7 নম্বর যোগ গ্রহ শব্দ কিভাবে বোঝা যায়? উত্তর হচ্ছে প্রকৃতি প্রত্যয়গত অর্থের মধ্যেই একটি বিশেষ অর্থে প্রসিদ্ধ। পরের প্রশ্ন দেখো 3 নম্বর দেখে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। 3-1 প্রশ্ন কেশবতী কন্যা যেন এসেছে এখানে পংক্তিটি ব্যাখ্যা করো। উত্তর লিখবে উদ্ধৃত পংক্তিটি কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে 7টি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় জীবনানন্দ তার একান্ত নিজস্ব ভঙ্গিতে পল্লী বাংলার সন্ধ্যাকে বর্ণনা করেছেন। গ্রাম বাংলার সন্ধ্যাকে তিনি এক মানবী রূপে কল্পনা করেছেন। সূর্য ডুবে গেলে যখন দিনের আলো ফিকে হয়ে আসে, কবির মনে হয় যেন এক কেশবতী কন্যা এসেছে সন্ধ্যার আকাশে। তার ছড়িয়ে পড়া কালো চুলে ঘনিয়ে আসে রাতের অন্ধকার। কবির চোখে এভাবেই কাব্যিক রূপে ধরা দেয় পল্লী বাংলার সন্ধ্যা। 2 নম্বর ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা, কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে? উত্তর লিখবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে এই উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে। পিপাসা কথার অর্থ হলো তৃষ্ণা। তৃষ্ণার্ত মানুষ তার পিপাসা নিবারণের জন্য জল পান করে। এই কবিতা অনুযায়ী পিপাসা বলতে বলা হয়েছে
জন্মভূমির প্রতি টান বা মানুষের কাছে অমোঘ, যা মানুষ কখনো অস্বীকার করতে পারে না। জন্মভূমি প্রত্যেককেই তীব্রভাবে আকর্ষিত করে। গাছের শিকড় যেমন মাটির তলায় থাকে, কোনো ব্যক্তি যেখানে বড় হয়ে ওঠে সেখানে তার শিকড় প্রথিত হয়ে থাকে। যদি কোনো কারণে জন্মভূমির সঙ্গে তার বিচ্ছেদ ঘটে, তবুও সে বারবার তার জন্ম ভিটিতে ফিরে আসতে চায়, কারণ সেই জন্মস্থানের মাটির সঙ্গে তার আত্মিক যোগাযোগ। তাই তার এই পিপাসা দুরন্ত। 4 নম্বর দেখে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। এখানেও প্রশ্নের মান 3 নম্বর। তার একের প্রশ্ন দেখো, সুতরাং আর আহার চলে না, কাদের প্রসঙ্গে এই উক্তি? তাদের আহার বন্ধের উপক্রম হলো কেন? তো এখানে উত্তর লিখবে, এই উক্তিটি লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার রাধারানী পাঠ্যাংশে রাধারানী এবং তার বিধবা মা সম্পর্কে করেছেন। জ্ঞাতিপক্ষের কাছে মামলায় হেরে সর্বশান্ত হয়ে রাধারানী এবং তার বিধবা মাতা, ঠিক আছে। এরপর শারীরিক পরিশ্রম করে কোনো রকমে তাদের গ্রাসাচ্ছাদন চলতে থাকে, কিন্তু এর কিছুদিন পরে রাধারানীর মা ঘোরতর ব্যাধিতে আক্রান্ত হলে তার কায়িক পরিশ্রমের উপায় বন্ধ হয়ে যায়, ফলে তাদের আহার আদির ব্যবস্থাও বিপন্ন হয়। 4 2 নম্বর প্রশ্ন, নূতন আমদানিও বন্ধ করা যাবে না। এখানে কি আমদানির কথা বলা হয়েছে? তা বন্ধ করা যাবে না কেন? উত্তর লিখবে, প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী বাংলা ভাষায় বিদেশি ভাষার ব্যবহার প্রসঙ্গে নূতন আমদানি বন্ধ করা যাবে না এই উক্তিটি করেছেন। ইংরাজি বা বাংলার মতো নবীন ভাষার ক্ষেত্রে বিদেশি শব্দের প্রভাব বা প্রাবন্ধিকের ভাষায় নতুন আমদানি বন্ধ করা অসম্ভব, কারণ প্রয়োজনে বা অপ্রয়োজনে আমরা বিদেশি ভাষা থেকে শব্দ আমাদের নিজেদের ভাষায় নিয়ে এসেছি। আবার শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলাকে গ্রহণ করার পরে বাংলা ভাষায় আরও বেশি ইউরোপীয় শব্দের ব্যবহার লক্ষ্য করা যাবে। অপরদিকে আগামী দিনে প্রয়োজনের তাগিদে বিদেশি দ্রব্যের ব্যবহারের মধ্য দিয়ে, যেমন হচ্ছে বিদেশি ওষুধ, এই সমস্ত দ্রব্য ব্যবহারের ফলে কীভাবে নতুন শব্দ আমদানি হবে। পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। 5-এর 1-এর প্রশ্ন, আকাশের 7টি তারা কবিতায় কবির দেখা বাংলার রূপ নিজের ভাষায় বর্ণনা করো। উত্তর হচ্ছে কি না, প্রকৃতি প্রেমী কবি জীবনানন্দ তার আকাশের 7টি তারা কবিতায় রূপসী বাংলার সন্ধ্যাবেলার সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। ঠিক যখন সূর্য অস্ত যায় তখনকার মেঘ কামরাঙা ফলের মতো লাল হয়ে ওঠে, আবার কিছুক্ষণ পরে সেই মেঘ ধীরে ধীরে দিগন্ত রেখায় বিলীন হয়ে যায় এবং আকাশে 7টি তারা ফুটে ওঠে। এখানে কবি যে 7টি তারার কথা বলেছেন তা আসলে সপ্তর্ষিমণ্ডল। দিন রাত্রির এই সন্ধিক্ষণে সৃষ্ট সন্ধ্যাকালীন সৌন্দর্য পৃথিবীর আর অন্য কোথাও দেখা যায় না। কবি অনুভব করেন সূর্য অস্ত যাওয়ার পর আকাশে এই এলোকেশী কন্যার দেখা মেলে। সেই মেয়েটির ছড়িয়ে পড়া কালো চুলের মতো সন্ধ্যার আকাশে ধীরে ধীরে অন্ধকার নেমে আসে, আর সেই অন্ধকার যখন হিজল, কাঁঠাল, জাম ইত্যাদি গাছের পাতা ছুঁয়ে নেমে আসে তখন যেন মনে হয় তা রূপসীর চুলের সোহাগ চুম্বন। ওকে। 5-এর 2 নম্বর, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি। এখানে যার যন্ত্রণার কথা বলা হয়েছে তার যন্ত্রণা নেভে না কেন? দুঃখ হয় না বাসি বলতে কি বোঝানো হয়েছে? তো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় গ্রাম বাংলার দরিদ্র মানুষের যন্ত্রণার কথা এখানে বলা হয়েছে। দরিদ্র মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে তার দারিদ্র্যের যন্ত্রণা আর দুঃখ বয়ে চলে, তাই তা কখনোই নেভে না বা শেষ হয়ে যায় না। গ্রামের হতদরিদ্র মানুষের জীবন সংগ্রাম অত্যন্ত কঠোর। অভাব অনটন তাদের জীবনের নিত্যসঙ্গী। মোটা ভাত কাপড়টুকুর সংস্থান করতেও তাদের উদয়াস্ত পরিশ্রম করতে হয়। যুগ যুগ ধরে গ্রাম বাংলার মানুষের এই জীবন ছবির কোনো পরিবর্তন হয় না। দরিদ্র মানুষকে যে শুধু দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হয় তা নয়, তাদের উপর সামাজিক শোষণ ও অত্যাচারও চলে সীমাহীনভাবে। তাই তাদের জীবনের দুঃখ দুর্দশা কখনো পুরনো বা বাসি হয় না। 6 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর দাও। এখানেও প্রশ্নের মান 5 নম্বর। 6-এর 1-এর প্রশ্ন, চিঠি রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় দাও।
উত্তর লিখবে মহান সাধক স্বামী বিবেকানন্দ ছিলেন একজন প্রকৃত ভারতপ্রেমী। তিনি আজীবনকাল তার কাজের মধ্য দিয়ে ভারতের সামাজিক এবং আধ্যাত্মিক উন্নতি সাধনের নিরলস প্রচেষ্টা করে গেছেন। স্বামীজি বিশেষ করে ভারতের পিছিয়ে পড়া নারী সমাজকে নিয়ে চিন্তিত। তিনি মনে করেছেন মিস নোবেল এর শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা ভারতের নারী সমাজকে এগিয়ে নিয়ে চলতে পারবে। আবার আমরা স্বামীজির কলমে ভারতবাসীর কুসংস্কারাচ্ছন্ন ভাবনা, পরাধীন মানসিকতা, জাতি ভাবনা প্রভৃতি সম্পর্কে গভীর খেদ লক্ষ্য করতে পারি। এভাবে স্বামীজির লেখনী থেকে তার তীব্র দেশপ্রেমের পরিচয় সুস্পষ্টভাবে পাওয়া যায়। ফের 2 নম্বর, ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না। নব সৃষ্টি রচনা থেকে এ কথার সত্যতা বিচার করো। দেখো আমরা উত্তর লিখছি আলোচ্য উদ্ধৃতিটি প্রখ্যাত প্রবন্ধকার সৈয়দ মুস্তফা আলীর নব সৃষ্টি গল্প থেকে নেওয়া হয়েছে। নব সৃষ্টি গল্পের শেষে সৈয়দ মুস্তফা আলী বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি ও বাঙালি চরিত্রের বিদ্রোহ সম্পর্কে আলোচনা করেছেন। বৈষ্ণব পদাবলী কীর্তনে খাঁটি বাঙালিয়ানার পরিচয় ফুটে উঠেছে। মহাভারতের শ্রীকৃষ্ণ, পুরাণ ও ভাগবতের শ্রী রাধা যথাক্রমে বাঙালি পুরুষ ও বাঙালি নারী হয়ে উঠেছেন বৈষ্ণব পদাকর্তাদের কলমে। আবার আরবি ও ফার্সি ভাষার নানা শব্দ বাঙালি নিঃসন্দেহে গ্রহণ করেছে। বাঙালি চরিত্রে বিদ্রোহের পরিচয় মিলেছে রাজনীতি, ধর্ম, সাহিত্যের ক্ষেত্রে। যেখানে সত্য, শিব, সুন্দরের সন্ধান পেয়ে তা গ্রহণের বিরুদ্ধে বাধা এসেছে, সেখানে সেই বাধার বিরুদ্ধে বিদ্রোহের প্রকাশ দেখা গেছে। এই বৈশিষ্ট্য কেবল হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ নেই। যারা হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করেছে তাদের মধ্যে সমানভাবে বিদ্যমান। এটিও বাঙালি জাতীয় চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য, তা হলো ধর্ম যেন বাইরের আবরণ। আচ্ছাদনের পরিবর্তন দেহগত কাঠামোকে যেমন পাল্টায় না, তেমনি ধর্ম ও জাতিগত চরিত্রকে পাল্টাতে পারেনি বলেই বাঙালি চরিত্রের বিদ্রোহের বৈশিষ্ট্যটি হিন্দু মুসলমান এই ধর্মগত পার্থক্য থাকা সত্ত্বেও অটুট থেকেছে। 7 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নের মান 4 নম্বর। 7-এর 1-এর প্রশ্ন দেখো, ম্যালিফাউল ও গ্রিব নামের পাখি সম্পর্কে আমরা কারভাস গল্পে কি তথ্য পাই? তো প্রথমে আমরা ম্যালিফাউল এই পাখি সম্পর্কে লিখছি। সত্যজিৎ রায় রচিত কারভাস গল্পে অস্ট্রেলিয়াতে বসবাসকারী ম্যালিফাউল বলে এক বিশেষ প্রজাতির পাখির উল্লেখ আছে যারা মাটিতে বাসা তৈরি করে। বালি, মাটি আর নানা রকম উদ্ভিজ দিয়ে তারা একটি ঢিপি তৈরি করে আর তার ভেতরে ঢোকার জন্য একটি গর্ত থাকে। তারা বাসার ভিতরে ডিম পাড়ে, কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হওয়ার জন্য ডিমে তা দেয় না। ম্যালিফাউলরা কোনো এক আশ্চর্য ও অজানা কৌশলে বাসার ভিতরে তাপমাত্রা ঠিক 78 ডিগ্রি ফারেনহাইট রাখে, 1 ডিগ্রিও এদিক ওদিক হতে দেয় না। বাইরের আবহাওয়া ঠান্ডা বা গরম যাই থাকুক না কেন, তাদের বাসার ভিতরের তাপমাত্রা 78 ডিগ্রি ফারেনহাইটে স্থির থাকে। এই উষ্ণতায় ডিম ফুটে শাবক বেরোনোর জন্য আদর্শ। এরপর দেখো 7-এর 2 নম্বর প্রশ্ন। আচ্ছা, এখানে আরেকটি পাখি সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে, গ্রিব পাখি সম্পর্কে। এটা দেখো, গ্রিব নামক এক ধরনের পাখি আছে যারা নিজেরাই নিজেদের পালক ছিঁড়ে খায় আর শাবকদেরও খাওয়ায়। তাদের এই আচরণের কারণ কেউ জানে না। এরা আবার জলে ভেসে থাকা অবস্থায় কোনো শত্রুর আগমনের ইঙ্গিত পেলে নিজের দেহ ও পালক থেকে কোনো এক অজানা উপায়ে বায়ু বের করে দিয়ে শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব বাড়িয়ে গলা অবধি জলে ডুবে থাকতে পারে। নেক্সট হচ্ছে 7-এর 2 নম্বর। কারভাস গল্প অনুসারে কারভাসের মানবসুলভ বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া। উত্তর লিখবে, চিলির রাজধানী সান্তিয়াগো শহরে সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে যাওয়ার জন্য প্রফেসর শঙ্কু তার ব্যাগ গোছাচ্ছিলেন। গোছানো শেষ হয়ে যখন তিনি বাক্সের ঢাকনা বন্ধ করেন, তিনি বিস্মিত হয়ে দেখেন কারভাস সেই সুটকেসের চাবি ঠোঁটে নিয়ে চুপ করে পাশে দাঁড়িয়ে আছে। চিলির উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে প্রফেসর শঙ্কু লক্ষ্য করেছিলেন কারভাস তার খাঁচার থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছে। প্রকৃত বিষয়টি অনুধাবন করতে অসমর্থ প্রফেসর শঙ্কু কারভাসকে খাঁচা থেকে মুক্তি প্রদান করলে সে প্রফেসর শঙ্কুর লেখা টেবিলের উপর বসে এবং ঠোঁট দিয়ে উপরের দেরাজটায় ভীষণ ব্যস্তভাবে টোকা মারতে থাকে।
তখন প্রফেসর শঙ্কু দেরাজ খুলে দেখেন যে পাসপোর্টটা সেখানেই রয়ে গিয়েছিলেন। জাদুকর অর্গাস যখন প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করার জন্য এসেছিলেন, কর্ভাস খাঁচা থেকে বেরিয়ে টেবিল ল্যাম্পটি ঠোঁট দিয়ে নিভিয়ে দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে প্রফেসর শঙ্কু ও সে দুজনেই ক্লান্ত। জাদুকর অর্গাস যখন কর্ভাসকে চুরি করে নিয়ে যাচ্ছিল, গাড়ি চালানো অবস্থায় অর্গাসের চোখ থেকে -20 পাওয়ারের চশমাটি খুলে নেয়, কারণ সে বুঝতে পেরেছিল চশমা ছাড়া জাদুকর চোখে দেখতেই পায় না। তাই আমরা বলতে পারি উক্ত ঘটনাগুলি কর্ভাসের হিউম্যান ইন্টেলিজেন্সের প্রতিফলন। ওকে, অর্থাৎ মানব সুলভ তার যে আচরণ তার প্রতিফলন। 8 নম্বর থেকে নিচের নির্দেশ অনুযায়ী যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া, প্রশ্নের মান 5 নম্বর। 8-এর 1-এর প্রশ্ন দেখো, বলা হচ্ছে ভাবার্থ লেখন। এখানে রয়েছে বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। তো এটার একটা ভাবার্থ লিখতে হবে। ঠিক আছে, এই যে কবিতাটা এখানে রয়েছে এর একটা ভাবার্থ লিখতে হবে। ঠিক আছে, 8-এর 1 নম্বর থেকে এবং 8-এর 2 নম্বর থেকে রয়েছে সারাংশ লেখো। যে কোনো একটা লিখতে হবে, হয় 8-এর 1-এর প্রশ্ন ভাবার্থ নয়তো সারাংশ লিখতে হবে। সারাংশটা দেখো কি দেওয়া আছে, পৃথিবীতে যাহার দিকে তাকাও দেখিবে সে নিজের অবস্থায় সন্তুষ্ট নহে, দরিদ্র কি প্রকারে ধনী হইবে সে চিন্তায় উদ্বিগ্ন, ধনী চোর ডাকাতের ভয়ে ত্রস্ত, রাজা ভয়ে ভীত, এক কথায় পৃথিবীতে এমন কেহ নাই পূর্ণ সুখী, অথচ কৌতুকের বিষয় পৃথিবী ছাড়িয়া যাইতেও কেহ প্রস্তুত নহে, মৃত্যুর নাম শুনিলেই মানুষের মুখ শুকাইয়া যায়, মানুষ যতই দরিদ্র হোক সপ্তাহের পর সপ্তাহ যদি তাহাকে অনাহারে কাল কাটাইতে হয়, পৃথিবীর কোনো আরামই যদি তাহার ভাগ্যে না থাকে তথাপি সে মৃত্যুকে চাহে না, সে যদি কঠিন পীড়ায় পীড়িত হয়, যদি শয্যা হইতে উঠিবার শক্তিও তাহার না থাকে তথাপি সে মৃত্যুর প্রার্থী হইবে না, কে না জানে যে 100 বৎসরের পরমায়ু থাকিলেও একদিন না একদিন মরিতে হইবে। তো এটার একটা সারাংশ কিন্তু লিখতে হবে, অথবা আগের যেটা রয়েছে ভাবার্থ সেটা কিন্তু লিখতে হবে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের বাংলা বিষয়ের একটি সম্পূর্ণ উত্তরসহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং সমস্ত প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। ঠিক আছে, এবং এই সমস্ত প্রশ্নোত্তরের PDF ফাইলগুলো আমাদের সহজ বেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু PDF-গুলো পাবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।